আচ্ছা, সার্কেল অধ্যায়ের যে বেসিক গুলো আছে আমাদের, ওই বিষয়গুলো মোটামুটি ভাবে যা তোমাদের দরকার, যে অংশগুলো, ওই অংশগুলো একটু আলোচনা করি। তাহলে নেক্সট ক্লাস থেকে আমরা গাণিতিক সমস্যা সমাধানে যাব। তোমরা বেসিক গুলো আজকে একটু দেখবা। তোমাদের কাছে আমার বইটা থাকার কথা, দা ফুল অফ হায়ার ম্যাথ, ম্যাক্সিমামের কাছে। তো ওই বইটাতে যদি না থাকে আমাকে জানাবা, আমি পিডিএফ বা ছবি পাঠাই দিব আহ, ইসের সার্কেল অধ্যায়ের। জি তো স্যার, আমার কাছে নাই, একটু আচ্ছা। পাঠিয়ে দিন। আচ্ছা, যাদের কাছে আছে তো আছেই, যাদের কাছে নাই পিডিএফ এর অংশটা দিয়ে দিবনি। তো ওইখানে নোট করা আছে খুব সুন্দর করে পুরা বেসিক অংশটা তোমার। ইটা দুইটাই আর কি, 4.1 4.2 দুইটাই সুন্দর করে নোট করা আছে। তা আমি হলো যে জিনিসগুলো তোমার জানা দরকার এগুলো আলোচনা করে দিচ্ছি, তোমরা ওইখান থেকে যেহেতু এখন তো কলেজ বন্ধ, বেসিক অংশটা সুন্দর করে তোমরা একটু আবার খাতায় লিখবা, মূল অংশগুলা, যাতে তোমার মানে খাতার সাথে তোমার একটা হয় আর কি, অ্যাডজাস্টমেন্ট এখানে হয়। বৃত্ত অধ্যায়ের 1 নাম্বার প্রশ্ন আমাদের, যে বৃত্তটা আসলে কি। কারণ ক্লাস 9 থেকে 9 10 বা তার আগের ক্লাসগুলোতে বৃত্ত আমরা যেভাবে পড়ছি বা যে জিনিসগুলো পড়ছি, এখানে কিন্তু তুমি ওইভাবে বা ওই জিনিসগুলো পড়বা না। ওইখানে তোমার সম্পাদ্য ছিল, উপপাদ্য ছিল, যার কিছু এখানে নাই। তাহলে এখানে কি করব আমরা? তো এখানে আমাদের মূলত হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির যে আহ, মানে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলে আমাদের এখানে কাজগুলো করতে হবে। এখানে বৃত্তের সমীকরণ নিয়ে আমাদের কাজ করতে হবে। সেই সমীকরণের আবার দুইটা পার্সপেক্টিভ থাকবে। যখন কেন্দ্র মূল বিন্দুতে থাকে তখন কেমন হয়, মূল বিন্দুর বাইরে থাকলে কেমন হয়। বাট ফার্স্ট কোশ্চেন যেটা, যে বৃত্তটা আসলে কি, এটা ভাইবা তো তোমাকে প্রশ্ন করতে পারে। তো বৃত্ত হলো একটা সঞ্চার পথ। বৃত্ত হলো একটি সঞ্চার পথ। এটা হচ্ছে এক লাইনে আমরা যদি বলি বৃত্তটা কি সেটা বলতে গেলে। এখন সঞ্চার পথের ক্ষেত্রে কি হয়? সঞ্চার পথের ক্ষেত্রে আহ সাধারণত একটা বিন্দু এক বা একের অধিক শর্ত মেনে চলে। তাহলে বৃত্তের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এখানে শর্তটা কি? যেমন একটা বিন্দু যদি চলে এমন ভাবে যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলে, তখনই বৃত্ত উৎপন্ন হয়। নির্দিষ্ট বিন্দুটাকে আমরা কেন্দ্র বলি, আর যে দূরত্ব বজায় রেখে চলে সেটাকে বলি ব্যাসার্ধ। যে চলে এটাকে আমরা পি ধরে নেই, পি এক্স ওয়াই। এখান থেকে কন্ডিশন হচ্ছে ও পি ইকুয়ালস টু আর। এই শর্ত মেনে বিন্দুটা চলার ফলে যে শেপটা, জ্যামিতিক শেপটা তৈরি হয়, সেটাকে আমরা বৃত্ত বলি। আর এই শর্ত মেনে চলে বিধে এটাকে সঞ্চারপথ বলা হয়। এখন এইখানে এই অধ্যায়ে তোমাকে কি কি শিখতে হবে? 1 নাম্বার, বিভিন্ন যে সমীকরণগুলো, এই সমীকরণগুলোর মধ্যে 1 নাম্বার কেস যেটা ফার্স্ট, সেটা হচ্ছে এই যে আমাদের সঞ্চারপথটা, বৃত্তটা, এই বৃত্তের কেন্দ্র যদি মূল বিন্দুতে থাকে, তাহলে কেন্দ্র মূল বিন্দুতে এমন বৃত্তের সমীকরণ। আচ্ছা, এখন কেন্দ্র মূল বিন্দুতে এমন বৃত্তের সমীকরণ কি হবে? সাপোজ আমরা রাফলি যদি একটা চিত্র আঁকি, আহ এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। তাহলে দেখো কেন্দ্রটা হচ্ছে এখানে, আর মূল বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি 0 0। তাহলে এখান থেকে যে কোনো একটা চলমান বিন্দুর দূরত্ব যদি আমরা আর ধরে নেই, আর সেই চলমান বিন্দুটা যদি পি এক্স ওয়াই হয়, তাহলে এই যে শর্তটা যেটা লিখছি, ওপি ইকুয়ালস টু আর। তাহলে ওপি মানে হচ্ছে ও বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব। তাহলে রুট ওভার এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়ালস টু আর, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। তো এটা হচ্ছে বৃত্ত অধ্যায়ের প্রথম সমীকরণ। তোমাকে মুখস্থ রাখতে হবে কি? এই লাইনটা, যে কেন্দ্র মূল বিন্দুতে এমন বৃত্তের সমীকরণ, আর এই লাইনটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। জিনিসটা আসে হলো এইভাবে, এটা আমি দেখাই দিলাম। তাহলে এটা হচ্ছে বৃত্ত অধ্যায়ের প্রথম পড়া আমাদের, প্রথম সমীকরণ, কেন্দ্র মূল বিন্দুতে এমন বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। তাহলে এরপর আমাদের কি পড়তে হবে? যে মূল বিন্দু থেকে যদি বৃত্তটা সরে যায়, তাহলে তখন কি হবে? মানে কেন্দ্রটা যদি মূল বিন্দু থেকে সরে যায়, তাহলে এটা 4টা লোকেশন আছে, মানে 4 দিকে যেতে পারে। সেটা প্রথম চতুর্ভাগে হইতে পারে, সেটা দ্বিতীয় চতুর্ভাগে হইতে পারে, সেটা তৃতীয় চতুর্ভাগে হইতে পারে, চতুর্থ চতুর্ভাগে হইতে পারে। তাহলে আমরা প্রথম চতুর্ভাগের কেসটা নিয়ে একটু চিন্তা করি। তাহলে সামওয়্যার আমাদের বৃত্তটা এখানে চলে গেছে। তাহলে এটার কেন্দ্র থাকবে, ব্যাসার্ধ থাকবে, চলমান বিন্দু থাকবে পি এক্স ওয়াই, আগের মতোই, সবকিছু আগের মতোই থাকবে। শুধু ডিফারেন্সটা কি, এই যে কেন্দ্র আমরা ও ধরতেছি, এটার স্থানাঙ্ক আমরা 0 0 ধরতে পারবো না, কারণ এটার মূল বিন্দুতে নাই।
তো তোমাদের বইতে দেখবা এইচ কমা কে ধরা হয়েছে, ব্যাসার্ধটা হলো আর। তাহলে এইটার ক্ষেত্রে, তাহলে এটা আমাদের কেসটা কি, এটা হচ্ছে কেন্দ্র মূল বিন্দুতে নয় এমন বৃত্তের সমীকরণ। তাহলে এখানেও আমাদের ওপি ইকুয়ালস টু আর, কিন্তু ওপির ফর্মুলাটা আমাদের চেঞ্জ হবে। ও বিন্দু স্থানাঙ্ক যেহেতু এইচ কে, তাহলে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর। তাহলে এখান থেকে দুই পাশে বর্গ করে দিলে আমরা পাবো এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ বৃত্ত অধ্যায়ের। তাহলে আমরা কি মুখস্থ করব বা মনে রাখতে হবে কি, এই লাইনটা যে কেন্দ্র মূল বিন্দুতে নয় এমন বৃত্তের সমীকরণ, তারপরে আমাদের মাথায় আসতে হবে এটা এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। বুঝা গেছে? এটুকু বুঝতে জি পারলা স্যার। কিনা বলো। আচ্ছা, তাহলে আমার প্রশ্নের উত্তর দাও তো, জি স্যার। খুবই সহজ, সিলি একটা প্রশ্ন। যে এই যে আমাদের সমীকরণটা লিখলাম আমরা এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, তাহলে এখানে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কি? এইচ কমা কে। এইচ কমা কে, হ্যাঁ ওটা ধরেই কিন্তু আমরা আগাইছি, আমি তো বললাম একেবারে সহজ একটা প্রশ্ন। আর ব্যাসার্ধ হচ্ছে আমাদের এই যে আর। তার মানে এই ফরম্যাটে যখন তুমি বৃত্তের সমীকরণ পাবা, সেখান থেকে তোমাকে যদি কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে বলে, তাহলে এই যে এক্স মাইনাস যত থাকবে এটা হবে বৃত্তের ভুজ, কেন্দ্রের ভুজ, আর ওয়াই মাইনাস যত থাকবে এটা হবে কেন্দ্রের কুটি। বিপরীত ভাবে যদি কেন্দ্র দেওয়া থাকে এবং সমীকরণ নির্ণয় করতে বলে, তখন আমাদের এই ফরম্যাটে সমীকরণটা লিখতে হয়। আচ্ছা, এরপর 3 নাম্বার কি আমরা শিখবো এই অধ্যায় থেকে? 3 নাম্বার আমাদের জানতে হবে বৃত্তের সাধারণ সমীকরণ সম্পর্কে। বৃত্তের সাধারণ সমীকরণ। আচ্ছা, এই সাধারণ সমীকরণটা আসে মূলত হচ্ছে আমাদের এই যে কেন্দ্র মূলবিন্দু নয় এমন বৃত্তের যে সমীকরণ আমরা দেখলাম, এইটাকে সিম্পলিফাই করে বা সরলীকরণ করার পরে আমরা সাধারণ সমীকরণটা পাবো। তাহলে এর পরের লাইন যদি আমি লিখি, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ফেলতে হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। এটাকে যদি একটু সাদায় লেখা হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x এইচ মাইনাস 2y প্লাস a স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়ালস টু 0। এখন এইটা আহ, একটু যদি আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নিতে চাই, সহজভাবে যাতে জিনিসটাকে ব্যবহার করা যায় এরকম একটা ফর্মেটে নিতে চাই, তাহলে এখানে আমাদের কিছু অ্যাজাম্পশন করতে হবে, কিছু ধরে নিতে হবে। আমরা এই মাইনাস গুলা রাখবো না। এই এ স্কোয়ার তারপর কে স্কোয়ার, এই সবগুলাই হচ্ছে আমাদের ধ্রুবক। আচ্ছা, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার, জি মাঝখানে স্যার। চলে আসছে। আচ্ছা হ্যাঁ, মাঝখানে তোমাদের কিছু আনইউজুয়াল দাগ পড়ে গেছিল, এই জন্য একটু মিনিমাইজ করে দিছিলাম আর কি। আচ্ছা, এখন আমি অফ করে দিচ্ছি, সমস্যা নাই, এখন আর তোমাদের স্কেচ গুলা পড়বে না। তোমরা যদি স্ক্রিন বড় ছোট বা মানে স্ক্রিন রিলেটেড কোনো কাজ করো। আচ্ছা, এখন এটাকে যদি আমরা একটু আহ, সাজাইতে চাই, যেটা বললাম যে মাইনাস গুলো আমরা রাখবো না, আর এই স্কোয়ার কে স্কোয়ার আর স্কোয়ার এই সব পুরাটাই ধ্রুবক, কনস্ট্যান্ট। একটা বৃত্তের কেন্দ্রের মান চেঞ্জ হবে না, তাহলে এই স্কোয়ারের মানও পরিবর্তন হবে না, কে স্কোয়ার মানও পরিবর্তন হবে না, আর স্কোয়ার মানও পরিবর্তন হবে না। তাহলে পুরা যে ধ্রুবক অংশটা আছে এটাকে আমরা একটা ধ্রুবক ধরে নিব। তাহলে এখান থেকে আমরা যদি ধরে নেই যে, মনে করি মাইনাস আর হচ্ছে এইচ, এটা হচ্ছে জি, তারপর এখানে মাইনাস আর কে, এটা হচ্ছে এফ,
আর ধ্রুবক যে অংশটা a স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এই পুরাটা হচ্ছে c। তাহলে তখন আমাদের যে আকারটা আসবে সেটাই হবে আমাদের সাধারণ সমীকরণ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে এটা হচ্ছে 3 নাম্বার কথা যেটা তোমাকে মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে এই যে লাইনটা বৃত্তের সাধারণ সমীকরণ, আর এই লাইনটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে আমরা 3টা জিনিস শিখলাম বৃত্ত অধ্যায়ের জন্য। 4 নাম্বার আমাদের শিখতে হবে এই যে সাধারণ সমীকরণটা, এই সাধারণ সমীকরণের কেন্দ্রের মান কি হবে বা কেন্দ্র কি হবে, ব্যাসার্ধ কি হবে, এটার বৈশিষ্ট্য কি, 3টা জিনিস। তাহলে এখান থেকে প্রথমে আমরা আসি, একটা একটা করে আসি। কেন্দ্র। এখন বৃত্তের সাধারণ সমীকরণটা আসলো কোথা থেকে? বৃত্তের সাধারণ সমীকরণ আসছে আমাদের আগের যে সমীকরণটা, এই সমীকরণ থেকে। এইটার যা কেন্দ্র, সাধারণ সমীকরণের কেন্দ্র কিন্তু তাই, অ্যাকচুয়ালি কেন্দ্র তার পরিবর্তন হবে না একটা বৃত্তের। তাহলে আমাদের এইটার কেন্দ্র ছিল এইচ কমা কে। কিন্তু এখানে সমস্যাটা যেটা হয়, নতুন করে কেন বের করতে হচ্ছে? কারণ এই সমীকরণের মধ্যে কিন্তু এইচ আর কে নাই। সেটাকে তুমি রিপ্লেস করছো, কার মাধ্যমে রিপ্লেস করছো? জি এবং এফ এর মাধ্যমে রিপ্লেস করছো। তাহলে তুমি দেখো যে এই যে মাইনাস এইচ ইকুয়ালস টু জি, তোমার কেন্দ্র হলো শুধু এইচ। তাহলে শুধু এইচ ইকুয়ালস টু কি হবে? এইচ ইকুয়ালস টু হবে মাইনাস জি। আবার মাইনাস কে ইকুয়ালস টু এফ, তাহলে শুধু কে ইকুয়ালস টু কি হবে? কে ইকুয়ালস টু মাইনাস এফ। তাহলে আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক মাইনাস জি কমা মাইনাস এফ। তাহলে সাধারণ সমীকরণ থেকে যদি কেন্দ্র বের করতে চাও, তখন তুমি জি এবং এফ এর মান বের করবা। বের করে মাইনাস জি মাইনাস এফ, এটাই হবে তোমার কেন্দ্র। আচ্ছা, একই কথা হচ্ছে ব্যাসার্ধের জন্য। ব্যাসার্ধ তো পরিবর্তন হয় নাই, ব্যাসার্ধ আর ছিল, এটার ক্ষেত্রে আরই আছে। কিন্তু আর কোথায় চলে গেছে? এই যে আমরা যে সি ধরে নিছি, সি এর ভেতরে আর আছে। তাহলে এখান থেকে আর এর মান যেটা, সেটাই হবে আমাদের ব্যাসার্ধ। তাহলে এখান থেকে আর এর মান আমাদের কি আসে? তোমার এইখানে তুমি ধরছো হচ্ছে এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়ালস টু সি। তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু হবে এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি, বা আর ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি। এখন এইচ কে তো নাই আমাদের সমীকরণে, তাহলে এইচ এর পরিবর্তে আমরা কি বসাবো? মাইনাস জি বসাবো। তাহলে মাইনাস জি বসায় হোল স্কোয়ার হলে জি স্কোয়ার প্লাস একইভাবে হবে এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ বের করার ফর্মুলা। সাধারণ সমীকরণ থেকে আমরা যদি ব্যাসার্ধ বের করতে চাই, তখন আমাদের এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে। তাহলে এটা হচ্ছে 4 নাম্বার জিনিস যেটা তোমাকে মনে রাখতে হবে। কি? যে সাধারণ সমীকরণের কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ মুখস্থ থাকবে। ব্যাসার্ধ রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি মুখস্থ থাকবে, কারণ এগুলা চিন্তা করে করে বা এইভাবে বের করে তারপরে মানে পরীক্ষার হলে করার মতো সিচুয়েশন ক্রিয়েট করা যাবে না, তাহলে সময় নষ্ট হবে, ফুল অ্যান্সার করার সমস্যা হয়ে যাবে। তো এগুলো একবার টুডুসের মতো থাকতে হবে। যখনই তোমার মাথায় আসবে সাধারণ সমীকরণ, তখনই চলে আসতে হবে, বা সামনে আসবে সাধারণ সমীকরণ, মাথায় চলে আসতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। এবং এর সাথে রিলেভেন্ট যে তথ্যগুলা, কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ, ব্যাসার্ধ রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। আচ্ছা, আর একটা হচ্ছে এটার বৈশিষ্ট্য। তো সূত্র প্রমাণ আছে স্যার কতে? হ্যাঁ, না এগুলা সূত্রের প্রমাণ আসবে না কতে তোমার, স্যার? হলো এইগুলো আমি অঙ্ক দেখাবো। এখান থেকে আসবে কি, তোমাকে একটা সমীকরণ দিবে, যেমন এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ধরো 4x প্লাস 6y প্লাস 7 ইকুয়ালস টু 0, উদাহরণস্বরূপ। দিয়ে বলবে এটার কেন্দ্র বের করো, ব্যাসার্ধ বের করো। এই তোমার কাজ। তো তখন তোমায় কি করতে হবে? এখান থেকে জি এর মান বের করতে হবে। জি ইকুয়ালস টু হচ্ছে এখানে 2, এফ ইকুয়ালস টু হচ্ছে এখানে 3, তারপর সি ইকুয়ালস টু হচ্ছে 7। তাহলে এটার কেন্দ্র কত হবে? মাইনাস জি মাইনাস এফ, মানে মাইনাস টু মাইনাস থ্রি। ব্যাসার্ধ কি হবে? যেখানে বসায় দিতে হবে রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 7, যা আসে। বুঝতে বুঝতে পারছো? পেরেছি। জি স্যার। অঙ্কে গিয়ে এবং এটা ইম্পর্টেন্ট নিয়ম, তোমাদের দেখবা জ্ঞানমূলক প্রশ্নে অনেকবার আসছে এরকম কেন্দ্র ব্যাসার্ধ বের করা। 2-3টা কেস আছে এখানে, অঙ্ক করানোর সময় অনুশীলনীতে যখন যাব তখন দেখাই দেবো। এখন পার্টিকুলারলি বেসিক অংশ থেকে যে জিনিসগুলো তোমাকে মানে একেবারে 100% মনে রাখতে হবে, ওই জিনিসগুলো আমি আইডেন্টিফাই করে দিচ্ছি। এগুলো তোমরা মার্ক করে রাখবা, আন্ডারলাইন করে রাখবা, এবং যখন রিভিশন করবা তখন এগুলো ভালো করে রিভিশন করবা, যে এটা আমার মুখস্থ রাখতে হবে, বারবার মাঝে মধ্যে দেখতে হবে। আচ্ছা, বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যের 1 নাম্বার, এটা অনেক সময় জ্ঞানমূলকে আসতে পারে, যে বৃত্তের সাধারণ সমীকরণ বৈশিষ্ট্য লেখো। খুব কম আসছে ইতিপূর্বে। আচ্ছা, 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, সমীকরণের দিকে তাকালে বুঝতে পারবা যে এখানে চলক আছে 2টা। প্রথমে চলকের ব্যাপারে আগে বলে নাও যে এটা হচ্ছে এক্স এবং ওয়াই চলক বিশিষ্ট।
কেমন সমীকরণ? সমীকরণের নামকরণ হয় তার সর্বোচ্চ ঘাতের উপর নির্ভর করে। সর্বোচ্চ ঘাত 2 থাকলে সেটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ, 3 থাকলে ত্রিঘাত সমীকরণ। তাহলে এখানে সর্বোচ্চ ঘাত 2, কাজে এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে আমাদের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এক্স ও ওয়াই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে এই যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার দুইটা টার্ম, এদের সহগ সমান হবে। এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ার এর সহগ সমান। 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে এক্স ওয়াই সম্বলিত পথ থাকবে না। এই যে এক্স ওয়াই সম্বলিত পথ থাকবে না, এটা এই কথাটার অর্থ হচ্ছে এক্স আর ওয়াই গুণাকারে বৃত্তের সমীকরণে থাকে না। এই হলো 3টা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য 3টাও তোমাকে মুখস্থ রাখতে হবে জ্ঞানমূলক প্রশ্নের জন্য। তোমার বৃত্ত থেকে যেহেতু ব্যবহারিক আছে, ব্যবহারিকের ভাইভাতে প্রশ্ন করতে পারে তোমাকে যে বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য বলো। আর এমসিকিউ এর জন্য আমাদের অনেক সময় দরকার হয়, এই কনসেপ্ট থেকে এমসিকিউ থাকে। তাহলে কি কি বললাম বৈশিষ্ট্য? 1 নাম্বার এক্স ও ওয়াই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। 2 নাম্বার এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান। 3 নাম্বার এক্স ওয়াই সম্বলিত পদ থাকবে না, মানে এক্স ওয়াই গুণাকারে থাকবে না। এই হচ্ছে আমাদের 3টা বৈশিষ্ট্য। তাহলে এটা হলো 5 নাম্বার, যে তুমি যে জিনিসগুলা মনে রাখবা। আচ্ছা, এরপর কি মনে রাখতে হবে? আচ্ছা, যদি আবার একটু রিকল করি শুরু থেকে, তাহলে প্রথমে আমরা দেখলাম যে প্রথম সমীকরণ যেটা কেন্দ্র মূল বিন্দুতে এমন বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। তারপর আমরা দেখলাম যে কেন্দ্র মূল বিন্দুতে না এমন বৃত্তের সমীকরণ এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। এরপর আমরা দেখলাম বৃত্তের সাধারণ সমীকরণ, এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে বৃত্তের সাধারণ সমীকরণ আমাদের পাওয়া যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। আচ্ছা, এরপর কি? এখান থেকে বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ কি হবে? কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, আর ব্যাসার্ধ হচ্ছে আহ রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তারপর 5 নাম্বার যে জিনিসটা তোমাদের বলা হলো বা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই সাধারণ সমীকরণের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য হচ্ছে এক্স ও ওয়াই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারের সহগ সমান এবং এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকবে না। আচ্ছা, এখন 4 নাম্বার একটা সমীকরণ আছে বৃত্ত অধ্যায়ের, চতুর্থ যে সমীকরণটা, সেটা হচ্ছে ব্যাসের প্রান্তবিন্দু। কর্তৃত অংশগুলো পরে দেখি, আগে সমীকরণগুলো শেষ করে দিই। ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ। ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ। আচ্ছা, যদি ব্যাস হয় ধরো এ আর বি, ব্যাসের প্রান্তবিন্দু এ বি ব্যাস, এ এর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, বি এর স্থানাঙ্ক হচ্ছে x2 y2, তাহলে এটা সমীকরণ হবে x মাইনাস x1 ইন্টু এক্স মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু ওয়াই মাইনাস y2 ইকুয়ালস টু 0। এই সূত্রের প্রয়োগটা সরাসরি যদি সূত্রের প্রয়োগ আসে তাহলে জ্ঞানমূলক প্রশ্নে আসে, আর যদি থিওরিটিক্যালি প্রমাণ করতে হয় তাহলে 4 মার্কসের জন্য আসে। আর এমসিকিউ তো এটার ব্যবহার আছে অনেক। তাহলে এটাও তোমাকে মনে রাখতে হবে যে ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু। আচ্ছা, এখন এইটার প্রমাণটা তোমাকে দেখতে হবে যে এইটা কিভাবে আসে। কারণ অনেক সময় প্রশ্ন করার মধ্যে, প্রশ্নে আমি দেখাবো তোমাদের যখন অঙ্কগুলো করাবো ডিফারেন্সটা, যে কখন কিভাবে অ্যান্সার করবা। প্রশ্ন যদি মূল নিয়মে মূল নিয়মে শব্দটা বলে তারপরে প্রশ্ন করে, তখন তোমাকে এই যে ফর্মুলাটা যেভাবে আসছে ঠিক ওইভাবে অঙ্কটা করতে হবে, ওই প্রসেসে, ওই সিস্টেমে। আর যদি সেটা না বলে তাহলে তুমি ডিরেক্ট, তখন 2 লাইন বা 3 লাইন অঙ্ক শেষ হয়ে যাবে, তুমি ডিরেক্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করবা, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন এটা কিভাবে আসলো আমরা একটু দেখি। খুবই সহজ একটা প্রমাণ, কঠিন না। একটা বৃত্ত আমরা ধরে নিলাম, এটার ব্যাস হচ্ছে এ বি, এখানে এ বিন্দুটা আছে আর এখানে বি বিন্দু আছে। এই বৃত্তের উপরস্থ যে কোনো জায়গায় আমরা একটা বিন্দু নিব, পি বিন্দু, এক্স কমা ওয়াই সাপোজ। এরপর আমরা পি এর সাথে এ বিন্দু আর বি বিন্দু যোগ করে দিব, তাহলে এ পি আর হচ্ছে আমরা
বিপি যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার ফলে যেটা হবে, এই যে এই কোণটা হবে একটা অর্ধবৃত্তস্থ কোণ। এটা তোমরা একটা উপপাদ্য পড়ে আসছো ছোট ক্লাসে, যে বৃত্তের ব্যাসের উপর আমরা যদি কোনো এরকম পাই, বৃত্তের উপরস্থ কোনো বিন্দুর সাথে যদি ব্যাসের প্রান্ত বিন্দু দ্বয় যোগ করা হয়, তাহলে এখানে যে কোণ উৎপন্ন হয় এই কোণটাকে অর্ধবৃত্তস্থ কোণ বলা হয়। এবং অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি? 90 90 ডিগ্রি। ডিগ্রি। 90 ডিগ্রি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন দেখো, পি বিন্দুতে এপি আর বিপি রেখা, এই দুইটা রেখা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তার মানে হচ্ছে এই দুইটা রেখা পরস্পর লম্ব, কারণ লম্ব না হলে তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হওয়া সম্ভব না। আর যখন লম্ব হয় তখন তাদের ঢালের গুণফল হয় -1, এটা আমরা জানি। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি এপি রেখার ঢাল ইন্টু বিপি রেখার ঢাল ইকুয়ালস টু -1। এখন আমরা যদি ঢাল বের করি, এপি রেখার ঢাল, এ বিন্দু স্থানাঙ্ক তো আমরা ধরে নিছি x1 y1, বি বিন্দু স্থানাঙ্ক আমরা ধরে নিছি x2 y2। তাহলে এপি রেখার ঢাল কি হবে? এক্স, মানে দুইটা বিন্দুগামী সরলরেখার ঢাল বের করার ফর্মুলাটা কি? কুটি দয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দয়ের অন্তর, তাই তো? কি ভুলে গেছো? দুইটা বিন্দু যদি জানা থাকে তাহলে সেই দুইটা বিন্দুগামী সরলরেখার ঢাল কি? y মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স ওয়ান, এই যে এপি রেখার ঢাল। তাহলে ইন্টু বিপি রেখার ঢাল হচ্ছে y মাইনাস ওয়াই টু ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স টু ইকুয়ালস টু -1। তাহলে এখন আমরা যদি আড়াআড়ি গুণ করে দেই, তাহলে y মাইনাস ওয়াই ওয়ান এটার সাথে গুণাকার আছে y মাইনাস ওয়াই টু ইকুয়ালস টু মাইনাস এক্স মাইনাস এক্স ওয়ান এটার সাথে আছে এক্স মাইনাস এক্স টু। এখন সব যদি আমরা এক পাশে নিয়ে আসি, সুতরাং এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়ালস টু 0। শেষ, এটাই প্রমাণ। এটার আগে ধরো একটু কথাবার্তা লেখা আছে, ওইটা তোমরা এমনি নর্মালি দেখলে বুঝতে পারবা। বুঝা গেছে? বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে এটা গেল। এরপর তোমাকে বৃত্ত অধ্যায়ের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ব্যাস নিয়ে, এটা আমরা জানলাম। কর্তৃত অংশের পরিমাণ। আমরা একটা নতুন পেজে যাই। অক্ষ দ্বারা কর্তৃত অংশ যেগুলো আছে সেই কর্তৃত অংশগুলার পরিমাণটা কত? সাপোজ একটা বৃত্ত যদি এরকম হয়, তাহলে সেই এক্স অক্ষ থেকে এই যে একটা অংশ কেটে নিছে এখান থেকে এই পর্যন্ত, তাহলে তোমার এই অংশটার নির্ণয় করার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা তোমার জানা থাকতে হবে। তাহলে এটা নর্মালি ডিরেক্ট ফর্মুলা দিয়ে তুমি করতে পারবা, অথবা এটা ডেরিভেশনটা একটু আমার মনে হয় দেখায় দেওয়া উচিত। তোমাদের কিভাবে আসে জিনিসটা সেটা দেখাই দিচ্ছি। তার আগে ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে এক্স অক্ষ থেকে কর্তৃত অংশের পরিমাণ 2√ওভার জি স্কোয়ার মাইনাস সি। আর বৃত্তটা যদি ওয়াই অক্ষ থেকে কেটে নেয়, এইখানে যদি থাকে, এই জায়গায় যদি বৃত্তটার অবস্থান হয়, তাহলে যে ওয়াই অক্ষ থেকে কর্তৃত অংশের পরিমাণ এটা হবে 2√ওভার এফ স্কোয়ার মাইনাস সি। তো এটা হলো আমাদের ফর্মুলা, সূত্র, এটা মনে রাখতে হবে যে এক্স অক্ষ থেকে কর্তৃত অংশ 2√ওভার জি স্কোয়ার মাইনাস সি, ওয়াই অক্ষ থেকে কর্তৃত অংশ 2√ওভার এফ স্কোয়ার মাইনাস সি। আচ্ছা, এখন এইটা কিভাবে আসলো ওই জিনিসটা আমরা একটু দেখি। সাপোজ এটা আমাদের এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তাহলে এ বিন্দু স্থানাঙ্ক আমরা ধরে নিলাম x1, 0, আর বি বিন্দু হচ্ছে x2, 0। তাহলে তোমার কিন্তু এটা যদি ও বিন্দু হয়, এই কর্তৃত অংশ বলতে তুমি বোঝাচ্ছ হচ্ছে ও এ মাইনাস, সরি, ও বি মাইনাস ও এ, এই অংশটা। তাহলে এটা যদি মোর
স্পেসিফিকলি আমরা বলি, তাহলে এই জিনিসটা হবে মডুলাস অফ x2 মাইনাস x1। যেহেতু দূরত্ব বা একটা অংশ বোঝাচ্ছে, পজিটিভ কোয়ান্টিটি হবে, এই জন্য মডুলাসটা মানে বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দিলাম। এখন যেটাই হোক, এটা বড় হোক বা এটা বড় হোক, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন এই জিনিসটা আমরা ইকুয়েশন ব্যবহার করে কিভাবে করব? আমাদের সাধারণ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে এটাকে আমাদের একটা দ্বিঘাত সমীকরণে কনভার্ট করতে হবে। আমি যখন এক্স অক্ষের উপরে চিন্তা করতেছি, এক্স অক্ষের উপরে কিন্তু আমাদের ওয়াই এর মান শূন্য। আর ওয়াই এর মান যদি শূন্য হয়, তাহলে এই যে জিরো বসালে এটা চলে যাবে, এটা চলে যাবে। তাহলে তখন তোমার সমীকরণ কি হচ্ছে? সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2gx প্লাস সি ইকুয়ালস টু 0। কখন? যখন তুমি এক্স অক্ষের উপরে তোমার বৃত্তটাকে নিয়ে যাচ্ছ, এই দুইটা বিন্দুতেই শুধুমাত্র তোমার চিন্তাটা। আর এই দুইটা বিন্দুতে যেহেতু ওয়াই 0, তাহলে বৃত্তের সমীকরণটাকে আমরা রিডিউস করে নিলাম। তাহলে এখন একটা দ্বিঘাত সমীকরণের কিন্তু দুইটা মূল থাকে, যেই দুইটা মূল তাকে সিদ্ধ করবে। আমরা এখানে x1 y1 x2 ধরে নিছি, তাহলে এই সমীকরণের একটা মূল হচ্ছে x1 আর একটা মূল হচ্ছে x2, এই যে যেই বিন্দুতে এখানে অবস্থিত। তাহলে আমাদের মূল সহগ সম্পর্ক থেকে আমরা কি জানি? x1 প্লাস x2 ইকুয়ালস টু হবে মাইনাস 2g, ওই যে মাইনাস বি বাই এ ওইখান থেকে। আর x1 ইন্টু x2 হবে c। তাহলে এখন আমাদের যে জিনিসটা দরকার, এখানে যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি, রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার, যেহেতু আমাদের মান হচ্ছে x1 প্লাস x2 আর হলো x1 x2, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো রুট ওভার a মাইনাস বি হোল স্কোয়ার। চিন্তা করো, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে রুট ওভার, এখানে আমরা এখন শুধু মান বসিয়ে দিব। তাহলে এখানে আমাদের x1 প্লাস x2, তার মান হচ্ছে মাইনাস 2g, এটার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু সি। তাহলে এখান থেকে দেখো আমাদের কি আসে, এটাকে বর্গ করলে আসবে হলো 4g স্কোয়ার মাইনাস 4c। 4 যদি আমরা বাইরে বের করে নিয়ে আসি, তাহলে ইকুয়ালস টু হবে 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। তাহলে এই হচ্ছে আমাদের কিভাবে আসছে। এটা এখন পর্যন্ত আমি আসতে দেখি নাই যে তোমার থিওরিটিক্যালি জিনিসটা বের করে নিয়ে আসতে হবে বা বের করতে হবে, এরকম প্রশ্ন আসে নাই। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এটা সাপোর্টিং একটা কোশ্চেন হিসেবে আসে। তুমি বৃত্তের সমীকরণ বের করছো, তারপর বলবে সাথে এটাও বের করো, যে এক্স অক্ষ থেকে কতটুকু অংশ কেটে নিচ্ছে এটা বের করো, বা ওয়াই অক্ষ থেকে কতটুকু অংশ কেটে নিচ্ছে এটা বের করো। তো স্ট্যান্ডার্ড কোশ্চেন ফরম্যাট ফলো করলে এরকমটা হওয়াই স্বাভাবিক। তাহলে সেই ক্ষেত্রে তোমার শুধুমাত্র এই ফর্মুলাটা মনে রাখতে হবে ভালো করে, তাহলেই হচ্ছে। আর ফর্মুলাটা কি? যে মানে তোমার ফর্মুলার যে ইটা, বাংলা কথাটা, এটা মাথার মধ্যে যাতে থাকে, যে এক্স অক্ষ থেকে কর্তৃত অংশের পরিমাণ, তখন তোমার মাথায় আসতে হবে যে 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। আর শব্দটা যদি ওয়াই অক্ষ হয়, ওয়াই অক্ষ থেকে কর্তৃত অংশের পরিমাণ, যে এইটুকু যদি বোঝায়, তখন সেটা হবে 2 রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। আচ্ছা, কর্তৃত অংশের সাথে স্পর্শ করার একটা ব্যাপার তোমাকে জানতে হবে, যে কর্তন করে নাই, শুধু স্পর্শ করছে, তাহলে তখন কি হবে? দেখো, আমাদের এই বৃত্তটার যদি আমরা ধীরে ধীরে উপরের দিকে পুশ করতে থাকি, এখান থেকে যদি বৃত্তটা ধীরে ধীরে উপরের দিকে যায়, তাহলে উপরের দিকে যখন যাইতে থাকবে, তখন কিন্তু এ আর বি এর দূরত্বটা কমতে থাকবে, বৃত্তটা ধীরে ধীরে এদিকে ক্লোজ হইতে থাকবে। এবং একটা পর্যায়ে গিয়ে যখন স্পর্শ করবে, তখন এ আর বি দুটা বিন্দু আলাদা বিন্দু থাকবে না, একটা বিন্দু হয়ে যাবে। স্পর্শ বিন্দু সবসময় একটা হয়। তার মানে তখন কি হচ্ছে? স্পর্শ করে কখন? যখন কর্তৃত অংশের পরিমাণ থাকে না। আর যদি আরো উপরে চলে যায়, তখন তো স্পর্শ করবে না, কর্তৃত অংশ থাকবে না, স্পর্শ বিন্দুও থাকবে না। তার মানে স্পর্শ করার কন্ডিশনটা তুমি পাবা যদি এই যে কর্তৃত অংশ আমরা যেটা ধরলাম 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, এটা যদি তুমি শূন্য ধরো, এটা ইকুয়ালস টু 0 হলে তখন আমরা বলবো বৃত্তটা স্পর্শ করছে। তার মানে এখান থেকে কি আসে? 2 ওই পাশে ভাগ করে দিলে রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, তারপর আবার দুই পাশে যদি আমরা স্কোয়ার করে দিই, তাহলে আমাদের আসবে জি স্কোয়ার মাইনাস সি ইকুয়ালস টু 0। সুতরাং জি স্কোয়ার ইকুয়ালস টু সি। এটা হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করার শর্ত। আর যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে ওয়াই এর সাথে সম্পর্কিত যেহেতু এফ, সেটা হবে এফ স্কোয়ার ইকুয়ালস টু সি। আর যদি উভয় অক্ষকেই স্পর্শ করে, তাহলে তোমার কন্ডিশনটা আসবে জি স্কোয়ার ইকুয়ালস টু এফ স্কোয়ার ইকুয়ালস টু সি। তাহলে এই তিনটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, টোটাল পাঁচটা। এক নাম্বার, এক্স অক্ষ থেকে কর্তৃত অংশের পরিমাণ 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। 2 নাম্বার, ওয়াই অক্ষ থেকে কর্তৃত অংশের পরিমাণ 2 রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। 3 নাম্বার, এক্স অক্ষকে স্পর্শ করার শর্ত জি স্কোয়ার ইকুয়ালস টু সি। 4 নাম্বার, ওয়াই অক্ষকে স্পর্শ করার শর্ত এফ স্কোয়ার ইকুয়ালস টু সি। 5 নাম্বার, উভয় অক্ষকে যদি একসাথে স্পর্শ করে, তখন শর্ত জি স্কোয়ার ইকুয়ালস টু এফ স্কোয়ার ইকুয়ালস টু সি।
বুঝা গেল? জি স্যার। আচ্ছা, আর তিনটা জিনিস তোমাকে জানতে হবে এই অধ্যায় থেকে, মানে 4 এর জন্য। একটা হচ্ছে আহ বৃত্তের সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান। বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান। আচ্ছা, ধরে নাও এটা বৃত্ত, যদিও এটা ফিজিক্যালি দেখতে বৃত্তের মতো না। আচ্ছা, তোমাকে ধরো একটা একটা এই যে এটা কেন্দ্র, এখানে যদি আমরা একটা বিন্দুর কথা বলি, সাপোজ এখানে একটা বিন্দু আছে, তারপর বৃত্তের উপর একটা বিন্দু আছে, বাইরে একটা বিন্দু আছে। তো তোমাকে কি বলবে? তোমাকে একটা বিন্দু দিয়ে বলবে যে দেখাও যে বিন্দুটা বৃত্তের ভেতরে আছে, অথবা চেক করতে বলবো যে কোথায় আছে, ভেতরে আছে না উপরে আছে না বাইরে আছে। জাস্ট তিনটা কথা তোমাকে মনে রাখতে হবে। 1 নাম্বার, যদি বৃত্তের উপরে থাকে তাহলে বিন্দুটা বৃত্তকে সিদ্ধ করবে। মানে তুমি এক্স এর পরিবর্তে বিন্দুর এক্স এর মান, ওয়াই এর পরিবর্তে বিন্দুর ওয়াই এর মান বসাই দিবা, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হবে। যদি বৃত্তের সমীকরণটা ইকুয়ালস টু জিরো থাকে তাহলে ইকুয়ালস টু জিরো আসবে লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, আর যদি তুমি মান বসাই দিলা, লেফট হ্যান্ড সাইডে মান বসাই দিয়ে দেখলা জিরো আসে নাই, ঋণাত্মক মান আসছে, তাহলে বুঝতে হবে এটা ভেতরে আছে, এই জন্য মানটা কম আসছে। মানে ব্যাসার্ধ, তুমি যদি ব্যাসার্ধ দিয়ে যদি কনসেপ্টটা চিন্তা করো, তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের ব্যাসার্ধ। যদি এখানে থাকে তখন আমাদের 0 পয়েন্টের জিনিসটা আছে, তাহলে এর থেকে কম মানে হচ্ছে আমাদের জিরো থেকে ছোট হয়ে গেল, কমে গেল। এটা জাস্ট মনে রাখার জন্য একটা কনসেপচুয়াল একটা বিষয় আর কি। ব্যাসার্ধর মাধ্যমে করতে গেলে আমাদের বিন্দু থেকে মানে কেন্দ্র আর বিন্দু দূরত্ব বের করব, বের করে দেখবো সেটা ব্যাসার্ধের সমান কিনা। ওটা আলাদা একটা কনসেপ্ট, বাট এটা জাস্ট মনে রাখার জন্য যে সিদ্ধ করার মাধ্যমে জিনিসটা আইডেন্টিফাই করা। কি আইডেন্টিফাই করতে চাচ্ছি? যে একটা বিন্দু বৃত্তের কোথায় অবস্থিত, ভেতরে না বাইরে। তো যদি আমরা বৃত্তের সমীকরণে বিন্দুটা বসাই দিয়ে দেখি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, তাহলে আমরা বলবো বৃত্তের উপরে আছে। যদি ঋণাত্মক মান আসে তাহলে আমরা বলবো বিন্দুটা বৃত্তের ভেতরে আছে, আর যদি ধনাত্মক মান আসে তাহলে বলবো বিন্দুটা বৃত্তের বাইরে আছে। বুঝতে পারছো? জি স্যার। একটু পরে দেখবা, আমি তো হলো জিস্ট কথাগুলো বলে দিচ্ছি। তোমরা আমার বেসিকের বইটা থেকে পড়তে পারো, টেক্সট বই থাকলে টেক্সট বই থেকে পড়লে বুঝতে পারবা জিনিসগুলা। আচ্ছা, এরপরে হচ্ছে কি, এটা আবার তুমি ব্যাসার্ধের মাধ্যমে দেখাতে পারবা। ধরো ব্যাসার্ধ বের করলা, এই ব্যাসার্ধ আর এটা বের করলাম, বের করার পর তোমার যে বিন্দুটা দিছে সেই বিন্দু আর কেন্দ্রের দূরত্ব বের করলা, বের করে যদি দেখো এটা ব্যাসার্ধ থেকে ছোট, তার মানে কি ভিতরে আছে। যদি দেখো ব্যাসার্ধের সমান, তাহলে বৃত্তের উপরে আছে। আর যদি দেখো ব্যাসার্ধের থেকে বড়, তাহলে বিন্দুটা বৃত্তের বাইরে আছে। সহজ বিষয়। আচ্ছা, এরপর আছে হচ্ছে তোমাদের স্পর্শ করার শর্ত। স্পর্শ করার শর্ত। স্পর্শটা আসলে দুই ভাবে করতে পারে, একটা হলো বহিঃস্থ ভাবে, আরেকটা হচ্ছে অন্তঃস্থ ভাবে। বহিঃস্থ ভাবে স্পর্শ মানে হচ্ছে ধরো এই যে বৃত্ত, বাইরে থেকে আরেকটা বৃত্ত তাকে স্পর্শ করছে কোন একটা বিন্দুতে এখানে। আহ এইটা হচ্ছে C1, এটার কেন্দ্র হচ্ছে C2। তাহলে বাইরে থেকে যদি স্পর্শ করে তখন শর্তটা হচ্ছে দুইটা বৃত্তের কেন্দ্রদ্বয়ের যে দূরত্ব আমরা পাবো, এটা সাধারণত স্পর্শ বিন্দু দিয়েই যায়। দুইটা বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান হবে। তাহলে C1 C2 কেন্দ্রদ্বয়ের দূরত্ব ইকুয়ালস টু হবে R1 প্লাস R2। এই যে এই কেন্দ্র থেকে এই কেন্দ্র পর্যন্ত দূরত্ব, কেন্দ্র তো একটা বিন্দু, তাহলে এই দুইটা বিন্দু দূরত্ব বের করবো আমরা। বের করে যদি দেখি তাদের ব্যাসার্ধ দুইটার যোগফলের সমান হয়েছে, R1 প্লাস R2 হয়েছে, তখন আমরা বলে দিব যে তাহলে এই দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে। তাহলে অন্তস্থভাবে স্পর্শ করলে কি হবে? এইটা একটা বৃত্ত, আরেকটা বৃত্ত ভেতর থেকে হ্যাঁ স্পর্শ করছে।